নমস্কার। আজকের আলোচনা চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলো কী কী ছিল এবং এর সীমাবদ্ধতা বা কুফলগুলি কী কী ছিল। বাংলা তথা ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত এক যুগান্তকারী অধ্যায়। লর্ড ওয়ারেন হেস্টিংসের আমল থেকে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয় এবং এর পশ্চাতে বিদগ্ধ ইংরেজ আমলাদের নানা ধরনের চিন্তাভাবনা ছিল এবং এর উদ্দেশ্য ছিল দেশবাসীর কল্যাণ সাধন এবং অধিক পরিমাণে রাজস্ব আদায় করা। বাস্তব ক্ষেত্রে এই ব্যবস্থা তার উদ্দেশ্য সিদ্ধিতে পুরোপুরি সার্থক হয়নি, কিন্তু লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত এই চিরস্থায়ী বন্দোবস্তের কিছু দোষ ও ছিল, কিছু গুণ ছিল। এর সুফলগুলো কী কী? চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল নিয়ে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে নানা ধরনের মতপার্থক্য রয়েছে। মার্সম্যান এর মতে চিরস্থায়ী বন্দোবস্ত একটি বলিষ্ঠ, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। স্মিথ বলেন যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে লর্ড কর্নওয়ালিস এক বিপ্লব আনেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয়তাবাদী নেতা রমেশচন্দ্র দত্ত বলেন 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতি কর্তৃক গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাজ্ঞ ও সফল পদক্ষেপ। এই ব্যবস্থার সুফল: এই ব্যবস্থার ফলে সরকার তার বার্ষিক আয় সম্পর্কে সুনিশ্চিত হয়। এর ফলে তার বার্ষিক আয় ব্যয়ের হিসাব বা বাজেট তৈরি করা সহজতর হয়। জমির উপর জমিদারদের শর্ত নিশ্চিত হওয়ায় তারা নিজ নিজ এলাকায় কৃষির উন্নতিতে সচেষ্ট হন এবং বন জঙ্গল ও অনাবাদি জমি চাষের অধীনে এনে কৃষি এলাকা সম্প্রসারণ ঘটান। জমিদাররা গ্রামে বিদ্যালয় ও চিকিৎসালয় স্থাপন, গ্রামীণ পথ ঘাট নির্মাণ, পানীয় জলের জন্য পুষ্করণী খনন প্রভৃতি ব্যবস্থা করায় গ্রামীণ জনসাধারণ অনেক উপকার হয়। জমিদারদের পৃষ্ঠপোষকতায় গ্রাম অঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতি হয়। এই অবস্থার ফলে সরকারের অনুগত রাজভক্ত একটি জমিদার শ্রেণীর উদ্ভব হয়েছিল। তারা উপলব্ধি করেন যে সরকারের অস্তিত্বের উপরেই তাদের অস্তিত্ব নির্ভরশীল। এই জমিদার শ্রেণী অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের সহযোগিতা করেছিল। তারা সরকারের নির্ভরশীল মিত্রে পরিণত হন। খাজনা নির্দিষ্ট হওয়ায় কৃষকদের সুবিধা হয়। ইংরেজদের শোষণ ও ঘন ঘন জমি থেকে উচ্ছেদের আশঙ্কা থেকে তারা রক্ষা পায়। এই আন্দোলনে এই ব্যবস্থার সীমাবদ্ধতা, ত্রুটি বা দোষগুলো কী কী ছিল? দোষগুলো সম্পর্কে ঐতিহাসিক হোমস এর মতে এই বন্দোবস্ত ছিল একটি মারাত্মক ভুল। এডওয়ার্ড থর্টন বলেন যে চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয়। ব্যাডেন পাওয়েল এর মতে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত অনেক প্রত্যাশাকে ধ্বংস করে এমন কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল যা ছিল অচিন্তনীয়। বস্তুত চিরস্থায়ী বন্দোবস্তের সুফল অপেক্ষা কুফলেই ছিল অনেক বেশি। এই অবস্থায় সরকারের বার্ষিক আয়ের পরিমাণ সুনির্দিষ্ট হলেও এর ফলে ভবিষ্যতে ভূমি রাজস্ব থেকে সরকারের আয় বৃদ্ধির সম্ভাবনা চিরতরে বন্ধ হয়ে যায়। জমিদার প্রজাদের উপর বেশি রাজস্ব চাপিয়ে আয় বৃদ্ধি করলেও সরকারের কিন্তু আয় বৃদ্ধির কোনো সুযোগ রইল না, কারণ ব্যবস্থা চিরস্থায়ী। এছাড়া জনসংখ্যা বৃদ্ধি, কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, পতিত জমি পুনরুদ্ধার প্রভৃতির ফলে জমিদারের আয় বহুগুণে বৃদ্ধি পেলেও সরকারি আয় থেমে গিয়েছিল। এই ব্যবস্থায় জমিদারদের দিয়েও রাজস্বের হার ছিল খুবই উঁচু। সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে হতো। জমা দিতে না পারায় বহু প্রাচীন জমিদারচ্যুত হয়েছিলেন। এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের 20 বছরের মধ্যে বাংলায় প্রায় অর্ধেক প্রাচীন জমিদার উচ্ছেদ হয়ে যান। নিলামে সর্বদা সঠিক দাম পাওয়া যেত না। অনেক সময় জমিদাররা ইচ্ছা করে রাজস্ব বাকি রাখতেন এবং নিলামের সময় বেনামে বা স্বল্প মূল্যে সেই জমিদারি ক্রয় করতেন। অনেক সময় নাবালক ও অনভিজ্ঞ জমিদারের আমলারা বিশ্বাসঘাতকতা করে জমিদারি নিলামে তুলে তারা নিজেরা তা আত্মসাৎ করতেন। এইভাবে সারা দেশ জুড়ে একটা জমিদারি কেনাবেচার এক অদ্ভুত প্রবণতা বা প্রবাবিলিটি দেখা যায়। এর ফলে নানা ধরনের প্রশাসনিক সংকট দেখা দেয়, মামলা মোকদ্দমা বৃদ্ধি পেয়েছিল এই জমিদারি ব্যবস্থাকে কেন্দ্র করে।
এবং সরকারের রাজস্ব প্রবলভাবে দিনের পর দিন থেমে গিয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বহু প্রাচীন জমিদার অপসৃত হন এবং ধনশালী বণিক ও ব্যবসায়ীদের অনেকেই এই জমিদারি ক্রয় করতেন। এইসব ভূইভর জমিদারদের সঙ্গে কৃষক বা জমির কোনো সম্পর্কই ছিল না। তারা জমিদারিকে বিনিয়োগের একটা ক্ষেত্র বলে মনে করতেন। প্রজা কল্যাণ তো দূর, প্রজা শোষণের মাধ্যমেই অধিক মুনাফা অর্জনই ছিল তাদের এই ভূইভর জমিদারদের মূল লক্ষ্য। জমিতে স্থায়ী শর্ত হওয়ায় সকলের মধ্যে জমি ক্রয়ের এক ধরনের অদ্ভুত প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। শহরের ব্যবসায়ী, মহাজন, জমিদার ও সরকারি আমলা, সুদের কারবারি সকলেই জমিতে মূলধন বিনিয়োগ করতে থাকে। এর ফলে জমির উপর প্রবল চাপ পড়ে এবং আদালতে জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা অনেক গুণে বৃদ্ধি পায়। এই অবস্থায় জমির গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় শিল্পপতি ও বণিকরা অনিশ্চিত শিল্প বাণিজ্যে মূলধন বিনিয়োগ করা অপেক্ষা স্থায়ী মালিকানাধীন জমিতে মূলধন বিনিয়োগ করতে থাকে। শিল্প বাণিজ্য মূলধন বিনিয়োগ প্রবলভাবে হ্রাস পেয়েছিল। এর ফলে বাংলা শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। লর্ড কর্নওয়ালিসের আশা বা প্রত্যাশা ছিল স্থায়ীভাবে মালিকানা পেলে জমিদাররা জমির উন্নতি সাধন, কৃষির বিস্তার, সেচের প্রসার, পতিত জমি পুনরুদ্ধার, দুর্ভিক্ষ নিবারণ, শিক্ষা বিস্তার প্রভৃতি কাজে সচেষ্ট হবে। বাস্তবে কিন্তু তা হয়নি। নতুন জমিদাররা জমিদারের দায়িত্ব নায়েব গোমস্তাদের হাতে দিয়ে শহরের বিলাস বসনে বসবাস করত। এরা অনুপস্থিত জমিদার নামে পরিচিত ছিল। গ্রামীণ সম্পদ শহরে ব্যয় হওয়ায় গ্রামগুলি শ্রীহীন হয়ে পড়ে। রাস্তাঘাট নির্মাণ, বিদ্যালয় প্রতিষ্ঠা, পুষ্করণী সংস্কার প্রভৃতি উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায়। অনুপস্থিত এই জমিদারদের কর্মচারীরা মুনাফা লোভে প্রজাদের উপরে অধিক পরিমাণে করের বোঝা চাপিয়ে জুলুম চালাতো। এর ফলে তাদের দুর্দশা সীমা অনেক গুণ বেড়ে যায়। চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম ফল হলো কৃষির বাণিজ্যকরণ, কমার্শিয়ালাইজেশন অব এগ্রিকালচার। বণিক মহাজনরা জমির মালিক হওয়ায় তারা ঋণগ্রস্ত কৃষককে ধান গমের পরিবর্তে অধিকতর লাভজনক অর্থকরী ফসল নীল, পাট, আখ, তুলো প্রভৃতি চাষে বাধ্য করে। এর ফলে মহাজনদের কাছে ঋণগ্রস্ত কৃষকদের অন্নাভাব আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের আরেকটা অন্যতম কুফল ও বৈশিষ্ট্য পত্তনি প্রথা। কোনো কোনো জমিদার দ্রুত খাজনা আদায়ের উদ্দেশ্যে তার জমিদারিকে বিভিন্ন অংশে ভাগ করে নিয়মিত রাজস্ব প্রদানের শর্তে অন্য মধ্যস্বত্বভোগীদের তা পত্তনি দিতেন। এই পত্তনিদাররা আবার অনুরূপভাবে অন্যদের জমি পত্তনি দিত। তাদের বলা হতো দর পত্তনিদার। এর পরের স্তরে ছিল দর দর পত্তনিদার। এইভাবে মূল জমিদার ও রায়তের মধ্যে অন্তত 5 থেকে 7 রকমের মধ্যস্বত্বভোগীর আবির্ভাব হয়েছিল। এর ফলে প্রজাদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই রায়ত বা কৃষক সম্প্রদায়। জমির উপর জমিদারদের মালিকানার স্বীকৃত হলেও জমির উপর কৃষকের কোনো মালিকানার শর্ত ছিল না। জমিদার প্রজাকে ইচ্ছামতো জমি থেকে উচ্ছেদ করতে পারতেন। এই অবস্থায় জমিদারদের উপর উঁচু হারে খাজনা ধার্য করা হয়। জমিদাররা এই খাজনা কৃষকদের উপর চালান করে দেন। ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহ বলেন, চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমিদারদের খালি চেকে সই করে দেওয়া হয়। তাতে তারা ইচ্ছামতো টাকার অঙ্ক বসাতেন না। তারা নানা রকম জুলুম করে প্রজাদের থেকে ইচ্ছামতো বেশি খাজনা আদায় করতেন। 1793 খ্রিস্টাব্দের এই চিরস্থায়ী বন্দোবস্ত যখন হয়েছিল, জমিদাররা সরকারকে 35 লক্ষ পাউন্ড রাজস্ব দিতে স্বীকৃত হয়েছিল। নিজেরা আবার রায়তদের কাছ থেকে আদায় করেছিল প্রায় 1,35,00,000 পাউন্ড। এই বাড়তি অর্থের সামান্য অংশ কিন্তু তারা সরকারকে দেয়নি। জমিদারদের অত্যাচারের প্রজাদের অবস্থা দিনের পর দিন সঙ্গীন হয়ে ওঠে। তাই প্রজা স্বার্থ বজায় রাখার উদ্দেশ্যে সরকারের 1859 ও 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাশ করে। 19 শতকের সূচনা থেকে রাজা রামমোহন রায়, লালবিহারী দে, হরিশ্চন্দ্র মুখার্জি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রমেশচন্দ্র দত্ত সকলেই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রায়তদের দুর্দশার কথা বলেছেন। রমেশচন্দ্র বাংলার কৃষক গ্রন্থে কৃষকদের দুরবস্থার জন্য চিরস্থায়ী বন্দোবস্তকে সম্পূর্ণভাবে দায়ী করেছেন। এই সম্পূর্ণ আলোচনায় আমরা যে জিনিসগুলো আলোচনা করব বা মনে রাখব, এর সুফল বা কী উদ্দেশ্য নিয়ে
চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল এবং সেই উদ্দেশ্য কি সাধিত হয়েছিল? এটুকুই। ধন্যবাদ।